ডিয়ার স্টুডেন্ট, আজ আমরা ক্যাপিটাল বাজেটিং টেকনিক্স এর ARR, দ্যাট মিন্স অ্যাভারেজ রেট অফ রিটার্ন নিয়ে আলোচনা করব। ARR, average rate of return, average rate of return। তো প্রথমে হচ্ছে আমাদের ডেফিনিশন। অ্যাভারেজ রেট অফ রিটার্নের ডেফিনিশন বা সংজ্ঞাটা হচ্ছে কোনো একটি প্রকল্পের কর পরবর্তী গড় মুনাফাকে যখন আমি গড় বিনিয়োগ দিয়ে ভাগ দিব তখন আমি যে হারটা পাবো সেটাকে আমি বলছি ARR বা অ্যাভারেজ রেট অফ রিটার্ন। ওকে, এ হচ্ছে আমাদের ডেফিনিশন। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের ফর্মুলা। আচ্ছা, ফর্মুলাটা হচ্ছে কি আমাদের ARR, এভারেজ রেট অফ রিটার্ন। ARR, এভারেজ রেট অফ, এটা আমাদের এভারেজ ARR মানে হচ্ছে এভারেজ রেট অফ রিটার্ন। ওকে, আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা দাগ দিয়ে দেই আমি আগে। এভারেজ অ্যানুয়াল প্রফিট আফটার ট্যাক্স, উপরে হবে এভারেজ অ্যানুয়াল প্রফিট, এভারেজ অ্যানুয়াল প্রফিট আফটার ট্যাক্স, আচ্ছা, নিচে হবে আপনার এভারেজ ইনভেস্টমেন্ট, যেহেতু এটা হারে প্রকাশ পাবে শতকরায়, সেহেতু এখানে আমি 100 দিব। এভারেজ অ্যানুয়াল প্রফিট আফটার ট্যাক্সকে আমরা সংক্ষেপে EAT-ও বলতে পারি। তো এভারেজ অ্যানুয়াল প্রফিট আফটার ট্যাক্স বা EAT, এটা আমি কিভাবে পাবো? এটার জন্য আমার একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে এভারেজ EAT সমান সমান আমার টোটাল EAT ডিভাইডেড বাই হচ্ছে আপনাদের প্রজেক্ট লাইফ বা সার্ভিস লাইফ, যেটা আপনি লেখেন। আমি লিখলাম সার্ভিস লাইফ। ওকে, বা আপনার পরীক্ষার এক্সামে দেখবেন যে আপনার প্রজেক্টের একটা লাইফ দেওয়া থাকবে, একটা মেয়াদকাল বা সময়কাল দেওয়া থাকবে, সেটা দিয়ে আপনি টোটাল EAT কে ভাগ করবেন সার্ভিস লাইফ দিয়ে, তাহলে আপনি এভারেজ EAT-টা আপনি পেয়ে যাবেন। এখন আপনি এভারেজ EAT তো আপনি এভাবে ক্যালকুলেশন করবেন, কিন্তু আপনি EAT-টা কিভাবে পাবেন? আচ্ছা দেখেন, EAT-টা আপনার এক্সামের কোশ্চেনে অনেক সময় সরাসরি দেওয়া থাকে, আবার অনেক সময় সরাসরি দেওয়া থাকে না। তো সরাসরি দেওয়া যদি না থাকে তাহলে আপনাকে ক্যালকুলেশন করে নিতে হবে। এই জন্যে আপনি আমার ক্যাপিটাল বাজেটিং টেকনিক্সের লেকচার 8টা একটু দেখবেন, তাহলে আপনি CFBT, EAT এবং CFAT সম্বন্ধে একদম আশা করি ক্লিয়ার হয়ে যাবেন। ওখানে দেখলে ক্যালকুলেশনটা কিভাবে করে আপনি বুঝে যাবেন লেকচার 8-এ। আচ্ছা, তাহলে টোটাল EAT মানে আপনার কোশ্চেনে যতগুলো ইয়ারের EAT দেওয়া থাকবে সবগুলো যোগ করবেন, এরপরে আপনি সার্ভিস লাইফ দিয়ে ভাগ দিলে আপনি এভারেজ EAT-টা পেয়ে যাবেন। আচ্ছা, এরপরে আছে আপনার এটা, এরপরে আছে কি আপনার
এরপরে আছে আপনার এভারেজ ইনভেস্টমেন্ট। এভারেজ ইনভেস্টমেন্টের জন্য একটি ফর্মুলা আছে, সেটা হচ্ছে এটা, এভারেজ ইনভেস্টমেন্ট। এভারেজ ইনভেস্টমেন্ট, আচ্ছা এভারেজ ইনভেস্টমেন্ট সমান সমান কি? এভারেজ ইনভেস্টমেন্ট সমান সমান হচ্ছে মানে আপনার প্রজেক্টের পিছনে আপনি যত ইনভেস্ট করেছেন সবগুলোর এভারেজ এখানে নির্ণয় করতে হবে। এভারেজ মানে গড় ইনভেস্টমেন্ট আপনাকে করতে হবে। তাহলে এভারেজ ইনভেস্টমেন্ট সমান সমান হচ্ছে আপনার ওয়ার্কিং ক্যাপিটাল, এটা হচ্ছে আপনার ওয়ার্কিং ক্যাপিটাল প্লাস হচ্ছে আপনার সেলভেজ ভ্যালু, ওকে, সার্ভিস ভ্যালু। এরপরে আমি একটু নিচে চলে আসি। এরপরে আপনার হবে এখানে দেই প্লাস হাফ ইন্টু ইনিশিয়াল ইনভেস্টমেন্ট মাইনাস হচ্ছে আপনার সার্ভিস ভ্যালু, ইউই সার্ভিস ভ্যালু। আচ্ছা ওকে, তাহলে এ হচ্ছে আপনার এভারেজ ইনভেস্টমেন্টের ফর্মুলা। ওকে, তাহলে আপনার এরপরে বাকি থাকে কি? আমরা এই দুটোই কিন্তু পেয়ে গেছি। এটা কিভাবে উপরেরটা কিভাবে বের করব সেটা আমি দেখিয়ে দিয়েছি। এরপরে এভারেজ ইনভেস্টমেন্ট কিভাবে বের করব সেটা আমি দেখিয়ে দিয়েছি। এবার জাস্ট আপনি ফর্মুলায় বসিয়ে দিলেই আনসারটা পেয়ে যাবেন। আচ্ছা, এরপরে হচ্ছে ক্যাপিটাল বাজেটিং টেকনিক্সে আমরা কি করি যে একটা প্রজেক্ট আমি টেকনিক্সগুলো অ্যাপ্লাই করি কেন? একটা প্রজেক্ট আমার হাতে আছে, আমি প্রজেক্টটা নিব কি নিব না, আমি ইনভেস্ট করব কি করব না, সেই জন্য। তার মানে আমার একটা ডিসিশনের জন্য আমি এই এআরআর টেকনিক্সগুলো ইউজ করি। ওকে, তাহলে আমি ডিসিশন, এবার হচ্ছে আমার ডিসিশন। আচ্ছা, ডিসিশনের ক্ষেত্রে খুব ভালো করে খেয়াল করেন ডিসিশন মেকিংটা কিভাবে হয় এখানে, প্রজেক্ট নিব কি নিব না। আচ্ছা, আপনি যখন এআরআরটা নির্ণয় করবেন মানে এভারেজ রেট অফ রিটার্নটা নির্ণয় করবেন, তখন আপনার শতকরা একটি হার আসবে। ওকে, একটা এআরআর এর একটা রেট আসবে। এখন আপনি প্রজেক্টটা নিবেন কি নিবেন না সেটা ডিপেন্ড করতেছে আপনার পরীক্ষায় এক্সামের কোশ্চেনে আপনি দেখবেন কস্ট অফ ক্যাপিটাল নামে একটা হার দেওয়া থাকবে, মানে মূলধন ব্যয়। ঠিক আছে, মূলধন ব্যয়ের হার দেওয়া থাকবে। এখন আপনি কম্পেয়ার করবেন কস্ট অফ ক্যাপিটাল থেকে যদি এআরআর, তার মানে এভারেজ রেট অফ রিটার্ন, মানে এআরআর হারটা যদি বেশি হয় তাহলে আপনি প্রজেক্টটা গ্রহণ করবেন। যদি কস্ট অফ ক্যাপিটাল হার থেকে যদি এআরআর এর হারটা যদি কম হয় তাহলে আপনি অবশ্যই প্রজেক্টটা বর্জন করবেন। এ হচ্ছে ডিসিশন মেকিং সিস্টেম। আচ্ছা, তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি আপনারা বুঝে গেছেন। তো নেক্সট ক্লাসে আমি এআরআর রিলেটেড একটি প্রবলেম সলিউশন করব। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।